আসসালামু আলাইকুম সবাই। ওয়েলকাম টু অ্যানাদার ব্রেইন কনভারসেশন, ব্রেইন সংলাপ আলাপ। আজকে আমাদের সাথে আছেন হাসিবুদ্দিন হোসেন, রাজনীতিবিদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর সাথে আছেন। আম আমাদের সাথে আছেন ডক্টর শফিকুর রহমান, পলিটিক্যাল সায়েন্স স্কলার, আ এবং ব্রেইন বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের সাথে আছেন। আর আমি জ্যোতি রহমান, অর্থনীতি নিয়ে কাজ করি। আমরা ৩ জনই আবার নাগরিক কোয়ালিশনের সাথেও আছি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে আ ইসলামপন্থী রাজনীতি এই বিষয়ে। কিন্তু আমরা কথা শুরু করব আ গণ-অভ্যুত্থান উত্তর আ or democratic transition অন্য মুসলিম দেশে কিভাবে হয়েছে এবং সেখানে ইসলামপন্থী রাজনীতি কিভাবে এসেছে। সেই এক্সপেরিয়েন্স এর আলোকে আমরা বাংলাদেশে কি এক্সপেক্ট করতে পারি? এই ফ্রেমিং দিয়ে আমরা কথাবার্তা শুরু করব আজকে। সো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি মিশরের কথা। আমরা চিন্তা করতে পারি ইন্দোনেশিয়ার কথা। বলে রাখা ভালো যে আমরা আজকে রেকর্ড করছি এই কথাটা হচ্ছে জুলাইয়ের ১৯ তারিখে। ১৯ জুলাই ২০২৫ এক্সাক্টলি ১ বছর আগে ১৯ জুলাই ২০২৪ এ আমাদের জুলাই অভ্যুত্থান, শ্রাবণ বিপ্লবের একটা ক্রুশিয়াল টার্নিং পয়েন্ট চলে এসেছিল। দিস ইজ দ্য ডে যখন আন্দোলন এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যে হাসিনা রেজিম ওয়াজ কন্টেমপ্লেটিং টু কল ইন দি আর্মি। সো এই ঘটনা এরকম ঘটনাই ঘটেছিল ইজিপ্টে, টিউনিশিয়াতে, ইন্দোনেশিয়াতে, যেখানে দীর্ঘ সময়ের স্বৈরশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান পপুলার আপরাইজিং ঘটে। আপরাইজিং ঘটার পরে সেইসব দেশেও ডেমোক্রেটিক ট্রানজিশন হয়। সব দেশেই কনস্টিটিউশন নিয়ে কথাবার্তা হয় যে আমাদের সাংবিধানিক সিস্টেম কি হবে। ওই দেশগুলিও মুসলিম প্রধান দেশ ছিল বাংলাদেশের মতনই। যেহেতু কোনো দেশেই গণতন্ত্র ছিল না বহু বছর বা গণতান্ত্রিক ট্র্যাডিশন ছিল না, আমরা জানতাম না বা সেই দেশের মানুষও জানতো না যে সেসব দেশে কোন দলের রাজনীতি কিরকম ছিল। সো একেক দেশে এক্সপেরিয়েন্স একেক রকম হয়। ইন্দোনেশিয়াতে দেখা যায় যে প্রচুর প্রথমে মনে হয় যে ইসলামপন্থীদের প্রচুর সমর্থন। কারণ হচ্ছে ইসলামপন্থীরা প্রচন্ড কম্পারেটিভলি স্পিকিং দে আর মোর অর্গানাইজড। হ্যাঁ? সো তাদেরকে দেখা যায় যে যখন মিটিংস অ্যান্ড র্যালিজ ইসলামপন্থীদের জন্য মাঠে লোক আনা অনেক কম্পারেটিভলি ইজিয়ার। কিন্তু পরে যখন ওভার নাম্বার অফ ইলেকশনস দেখা গেল যে আসলে ট্রান্সলেটিং দ্যাট আর কি আপনার মানে মাঠে রাজপথে ক্রাউড সাইজ ইনটু ইলেকটোরাল ভোটস ইজ নট সো সিম্পল। আবার ইন্দোনেশিয়াতে এটাও দেখা গেল যে এরকম যে ইন্দোনেশিয়ান মুসলিম পার্টিগুলির মধ্যেও there were different element. একদল ছিল যারা উগ্রপন্থী, যারা অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়াতে ট্রানজিশন ছিল 1998 থেকে সুহার্তো সরকারের পরে, পতনের পরে। সো সেই সময়ে তখনও 9/11 এর ঘটনা ঘটেনি, তখনও ওয়ার অন টেরর শুরু হয়নি। সে সময় যারা মোর র্যাডিক্যাল ছিল আর কি আপনার ইসলামিস্ট ছিল, তাদের লক্ষ্য ছিল যে গণতন্ত্র নয়, জিহাদ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেটার এগেইনস্টে আবার ইন্দোনেশিয়াতে প্রচুর ইসলামপন্থী ছিল যারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতো যে এরকম যে হ্যাঁ শরিয়া আইনি করতে হবে, কিন্তু সেটা নির্বাচনের মাধ্যমে। এবং যদিও তারা ন্যাশনাল লেভেলে ইন্দোনেশিয়াতে খুব একটা হয়নি, মানে মেজরিটি পায়নি বা শাসন ক্ষমতায় যেতে পারেনি, লোকাল লেভেলে কিন্তু ইসলামপন্থী দলগুলি, মডারেট ইসলামপন্থী দলগুলি যারা ডেমোক্রেটিক পলিটিক্সে ছিল, তাদের ইনফ্লুয়েন্সিয়াল রোল ছিল। তারা অনেকগুলি লোকাল গভর্নমেন্ট বা স্টেট প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বা ডিস্ট্রিক্ট গভর্নমেন্টে বা সিটি গভর্নমেন্টে অনেক অনেক প্রভাব রাখতে পেরেছিল। ইন্দোনেশিয়াতে একটা জিনিস হয় 98 এ ট্রানজিশনের পরে যে র্যাডিক্যাল ডিসেন্ট্রালাইজেশন হয়। তো তখন দেখা গেল যে এরকম যে অনেক জায়গাতে, যেসব জায়গাতে ইসলামপন্থীদের তারা লোকাল জেলা পরিষদগুলিতে মেজরিটি আনতে পেরেছে, সেখানে
ইসলামিক ড্রেস কোড বা শরিয়া আইনের মানে ইমপ্লিমেন্টেশন দেখা গেল, যেটা ন্যাশনাল লেভেলে হয়নি। ইজিপ্টে কিন্তু ঘটনাটা ঘটলো একটু অন্যরকম। ইজিপ্টে মানে মিশরে যখন হোসনি মোবারক সরকারের পতন ঘটলো আরব স্প্রিং এর পরে, তাহরির স্কোয়ারের অভ্যুত্থানের পরে, তারপরে ইজিপ্ট ওয়াজ রিলেটিভলি মোর সেন্ট্রালাইজ স্টেট, তো তারা ডিসেন্ট্রালাইজ করেনি। এবং সেইখানেও দেখা গেল যে সেখানে মুসলিম ব্রাদারহুড, যারা বহু বছরের পুরনো দল, 1940s-এ তাদের কার্যক্রমের শুরু। সো সেই মুসলিম ব্রাদারহুড ব্যাপক মেজরিটি নিয়ে ক্ষমতায় আসলো, এবং সেটার বিরুদ্ধে মিশরের যে আরবান সেকুলার ক্লাসেস, তারা যদিও নির্বাচনে হেরে গেল, কিন্তু তারা বললো যে এরকম যে নতুন সংবিধান যেটা হবে, সেই নতুন সংবিধান হ্যাজ টু বি অ্যান ইনক্লুসিভ প্রসেস। কিন্তু তখন দেখা গেল যে ব্রাদারহুডের যে সরকার, মুসলিম ব্রাদারহুডের সরকার, মোরসির সরকার, তারা দেখা গেল যে এরকম যে তারা যারা নির্বাচনে হেরে গেছে তাদের মতামত খুব একটা পছন্দ না করে বা উপেক্ষা করে দে ট্রাই টু র্যাম থ্রু ব্রাদারহুডের আইডিওলজি। অন দি আদার হ্যান্ড, টিউনিশিয়াতে যেটা হলো সেটা হচ্ছে যে ইন্দোনেশিয়া এবং মিশরের মাঝামাঝি একটা জিনিস। মিশরে এই ফলাফলটা খুব একটা ভালো হয়। মিশরে যেটা হলো যে তারপরে ব্রাদারহুড এবং ব্রাদারহুডের বিরোধীদের মধ্যে যে সংবিধান রিফর্মের আলোচনাটা এমনভাবে ভেঙে গেল যে সেটা অ্যাকচুয়ালি সামরিক অভ্যুত্থান রাস্তা খুলে দিল। এবং তারপরে 2013-তে প্রতি বিপ্লব ঘটলো, এবং গত 12 বছর ধরে আমরা এখানে সে দেশে যে এখন যে সামরিক সরকার, সেটা বিপ্লবের আগের সরকারের থেকে অনেক গুণ বেশি অত্যাচারী, অনেক গুণ বেশি ড্রাকোনিয়ান। টিউনিশিয়াতে কিন্তু ঠিক ইন্দোনেশিয়া আর মিশরের মাঝামাঝি একটা ঘটনা ঘটেছিল। সেখানে যারা ইসলামপন্থী দল ছিল, তারা বললো যে এরকম যে দেখো, আমরা জানি যে আমরা হয়তো নির্বাচনে জিততে পারি, কিন্তু আমরা চাই যে কনস্টিটিউশনটা তৈরি হবে, সেই কনস্টিটিউশনটা একটা ইনক্লুসিভ হবে, সোশ্যাল অল ডিফারেন্ট সেগমেন্টস অফ দ্য সোসাইটি আমরা মিলে একটা সংবিধান তৈরি করব। নট নেসেসারিলি যে আমরা নির্বাচনে যদি আমরা জিতিও আমরা আমাদের ব্রুট মেজরিটি ইম্পোজ করব না, বিকজ আমরা জানি যে সোসাইটিতে দ্বন্দ্ব আছে, ক্লিভেজ আছে, ডিফারেন্ট সেগমেন্টস আছে। সেখানে যেটা হলো সেটা হচ্ছে যেরকম যে তারা যে সংবিধান বা সে যে সিস্টেম আর কি ইনস্টিটিউশনাল স্ট্রাকচার তৈরি করতে চেষ্টা করলো, অন দি ওয়ান হ্যান্ড দে ওয়ার ট্রাইং টু বি ইনক্লুসিভ, বাট অন দি আদার হ্যান্ড যে কোয়ালিশন সরকারটা তৈরি হলো বা সিরিজ অফ কোয়ালিশনস দ্যাট কেম আপ, they were not so strong to drive through governance reforms. দেখা গেল যে এরকম যে তারা আসলে গভর্নেন্সের জন্য রেডি না। দেশ চালানোর জন্য যে ডিফিকাল্ট ডিসিশনস নিতে হয়, যেগুলি আসলে has nothing to do with social values, has nothing to do with moral values, has to do with day-to-day technocratic things, সেটার জন্য তারা খুব একটা রেডি ছিল না। They had to rely on different parts of the old establishment, এবং ইভেন্চুয়ালি সেখানে দেখা গেল যে এরকম যে সে দেশেও ডেমোক্রেটিক এক্সপিরিয়েন্স ফেইলড, এবং সেখানে একজন যেটাকে বলা যায় আর কি, আমাদের এখানে যেরকম 1/11-র পরে একটা টেকনোক্রেটিক গভর্নমেন্ট ছিল, সেই টাইপের একটা টেকনোক্রেটিক গভর্নমেন্ট উইথ বা টেকনোক্রেটিক ফ্যাসাডের পিছনে একটি মানে আনইলেক্টেড অথরিটেরিয়ান গভর্নমেন্ট ইয়ে হয়েছে। সো দিস ইজ আ ব্রড হিস্ট্রি। আমরা 3টে দেশে দেখেছি যে ডেমোক্রেটিক আপরাইজিং এর পরে 3টা মুসলিম দেশে ইসলামপন্থী রাজনীতির ট্র্যাজেক্টরি এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের ট্র্যাজেক্টরি। সো আমরা কথা বলতে চাই হাসিব ভাই। যদি ভাই এই যে 3টা দেশের উদাহরণ আমরা দিলাম, আমরা তো আসলে কেন উদাহরণটা দিচ্ছি এই জন্য যে বোঝার চেষ্টা করছি যে সামনে বাংলাদেশের জন্য কি অপেক্ষা করতে পারে। তো সেটা একটা খুব ইন্টারেস্টিং। আমরা একটা লেসন খুব পরিষ্কার যে আমরা যখন সংস্কারের আলাপ করি তখন আমাদের একটা উইশফুল থিঙ্কিং থাকে যে না, একটা খুব সুন্দর সংস্কার করবো, একটা নতুন কনস্টিটিউশন দিব। কিন্তু আমার গভর্নেন্সের ক্যাপাবিলিটি যদি না থাকে
সেক্ষেত্রে আসলে এই সংস্কারে খুব একটা লাভ হয় না। এটা একটা বড় লেসন। হ্যাঁ, তিউনিসিয়ার যে সংস্কার প্রক্রিয়া ছিল সেটা নোবেল প্রাইজ পেয়েছিল। তিউনিসিয়ার যে সংবিধান ছিল সেটা আসলে অনেক প্রেজ বাই অল টু বি আ ভেরি ডেমোক্রেটিক কনস্টিটিউশন। এবং সেখানে আপনার তিউনিসিয়ার যে পার্টি ছিল এর নাহদা পার্টি মনে হয়, যে যারা 80% মানে তাদের সিট পাওয়ার সক্ষমতা ছিল, যারা মডারেট মুসলিম পার্টি। তারপরেও মানে তিউনিসিয়ার কনস্টিটিউশনটা খুবই ইনক্লুসিভ ছিল। ওখানে ছিল যে মধ্যপন্থী ইসলাম, এরকম একটা বিষয়টা ছিল। সুতরাং পরে দেখা গেল যে মানে তারাও আসলে খুব বেশি দিন না, তারপরেই তারা এই যে এখন যিনি ক্ষমতায় আছেন তার হাতে সব ক্ষমতা দিয়ে দেয়। কারণ people expectations was high and people got really frustrated যে মানে তারা আসলে কি পাইলো। তো আমরা যে পরিস্থিতির সামনে দেখতেছি, আমার কাছে মনে হয় যে একটা বড় প্রশ্ন হয় যে আসা উচিত যে তাইলে ট্রানজিশন আসার পরে ট্রানজিশনের পরের যে সরকার আসবে সেটা আমরা ধরে নেই যে আমাদের বোঝার জন্য ধরে নেই, মানে এটা যে হতে চাচ্ছে সেটা না, যে ধরলাম যে জামাতে ইসলামী এবং ইসলামিক কোয়ালিশন তারা আজকে একটা ম্যাসিভ র্যালি করতে যাচ্ছে। তারা আমরা খবর পেলাম যে দেশের বিভিন্ন জায়গায় বাস মালিকদের কাছ থেকে তারা বাস রিকুইজিশন নিয়ে ফেলেছেন। সেই রিকুইজিশন নিয়ে ওনারা আসছেন, মানে মনে হচ্ছে যে ওনাদের বাসের সরকার ওনাদেরকে ট্রেন দিয়ে দিয়েছেন কিছু, সেই ট্রেনে করে ওনারা আসছেন। হ্যাঁ, তো এরকম পরিস্থিতিতে যদি ধরে নেই যে এটাই চলবে এবং বাংলাদেশের মানুষ মানে নির্বাচনে তাদেরকেই আনবেন, তো বিরাট প্রশ্ন যেটা আমাদের করা উচিত আজকে আলোচনাটা, সেটা হচ্ছে যে ওনারা যদি আসেন তাহলে ওনারা আসলে কি ধরনের চ্যালেঞ্জ পাবে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে যে সরকার সৃষ্টি করেছিল সে এই চ্যালেঞ্জে ভয়ানকভাবে ফেল করে। এবং সেটার আমরা সাধারণত পলিটিক্যালি বিশ্লেষণ করতে চাই, ইকোনমিক্যালি বিশ্লেষণ করতে চাই, কিন্তু আমি আসলে এটাকে দেখি কম্পিটেন্সের দিক থেকে দেখি, ওয়ার দে মানে কম্পিটেন্ট টু রান আ স্টেট and to take care of all the competing powers. So এই অভ্যুত্থানের expectations very high from everybody. হ্যাঁ, সো ডেলিভারি দেওয়াটা তার মানে তার চেয়ে তো কঠিন হবে। আর সিচুয়েশন অ্যানালিসিস আমাদেরকে বোঝায় যে অ্যাডমিনিস্ট্রেশন ইজ কোয়াসাই ফাংশনাল। অনেকে বলতে পারে যে অ্যাডমিনিস্ট্রেশন এখন নিজেই নিজের দিকে নিজের স্বার্থে কাজ করছে, সুতরাং সে আর মালিকের দিকেও তাকাচ্ছে না, স্টেটের দিকেও তাকাচ্ছে না। আর আরেকটা বলতে পারে তারা ভয়ে কোঅপারেশন করছে না, পুলিশের ক্ষেত্রে যেটা আমরা বলতেই পারি। এরকম একটা পরিস্থিতিতে যারা ক্ষমতায় আসবেন তারা কি আসলে এই অ্যাডমিনিস্ট্রেশন দেশের কন্ট্রোল নিতে পারবেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা ইসলামিক দলগুলির কথা বলছি, ওনারা ইডিওলজিক্যালি খুব সহজেই বলতে পারেন ইসলাম আমাদের জীবনের সব পর্যায়ের জন্য আছে। ট্রু, আমি পার্সোনালি বলতে পারি যে আমি সবকিছুকে ইসলামের আমার বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে দেখব, কিন্তু ইসলামের ভিতরে কি আমাদের এই এখনকার যে যুগের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের সমাধান হবে? সেটা আমাদের কিন্তু একটা বড় প্রশ্ন। সেই জন্য আমরা ইতিহাসের দিকে তাকাচ্ছি, যে ইতিহাসে আসলে কি পাচ্ছে। যে ইজিপ্ট যখন আসে, ইজিপ্টের ইসলামিক ব্রাদারহুড was ideologically quite strong. In my argument, in terms of competence, মানে ওদের ভিতরে যে প্রফেশনাল ক্লাসের পার্টিসিপেশন ছিল, ওদের যে সোশ্যাল ওয়ার্ক ছিল, সেগুলি আসলে জামাতে ইসলামের চেয়ে অনেক গুণ বেশি ছিল। এটা আমার অবজারভেশন, কারেক্ট মি ইফ আই এম রং। তো তারা যখন ক্ষমতায় যান তখন দেখা যায় তারা 1 বছরের মাথায় পাবলিক আউটরিচ সৃষ্টি হয় এবং আর্মি ক্ষমতা নেওয়াতে সবাই খুব খুশি। হ্যাঁ, এখন অবশ্য মজাটা বুঝতে পারছি যে আর্মি আসলে কি হয়, সেটা আরেক রিয়ালিটি। সুতরাং এই আলাপটা আমরা করি যে মানে
হোয়াট যদি ইসলামিক দলগুলি চলে আসে, তাহলে তারা আসলে সরকার ইতিহাসের আলোকে তারা আসলে এই বাংলাদেশের বর্তমান যে চ্যালেঞ্জ সেটা আসলে ফেস করার জন্য কতটুকু তৈরি, ইডিওলজিক্যালি তৈরি, তাদের কম্পিটেন্সের দিকে তৈরি কি হতে পারে। এই জায়গায় আমরা শফিক ভাইকে ঢুকাই দিই। শফিক ভাই, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? এখানে আমি তিউনিশিয়া আর ইজিপ্ট নিয়ে একটু কথা বলি, কারণ দুটাই খুব ইন্টারেস্টিং কেস। আর তিউনিশিয়ার প্রতি আমার একটা আলাদা সিম্প্যাথি ছিল। আমি অন্য সব রাষ্ট্রের চেয়ে এখানে আমি তিউনিশিয়াকে সাকসিড করতে আমি সবচেয়ে বেশি দেখতে চাইতাম, কারণ এটা কারণ আছে। কারণ তিউনিশিয়া যদিও অনেকদিন ধরে মানে ডিক্টেটরশিপ বা একনায়কতন্ত্রের আন্ডারে ছিল, কিন্তু এরা কিন্তু রিলেটিভলি ভালো ছিল। সেই 70-এর দশকের আগে যে হাবিব বরগুই বা অনেকের নাম শুনেছেন হয়তো, সে ছিল সোশ্যালিস্ট টাইপের একজন স্বৈরশাসক আর কি। তারপরে বেন আলী আসলো, কিন্তু এরা মোটামুটি চালাইছে, কিন্তু অন্যান্য দেশের মধ্যে এত রিপ্রেসিভ তিউনিশিয়ানরা কখনোই ছিল না। এবং এদের সবচেয়ে বড় কথা, তাদের পলিসির মধ্যে চালেও তারা দেশের এডুকেশন সিস্টেমটাকে খুব ভালো রেখেছিল। তিউনিশিয়ার মানে ইউনিভার্সিটি গুলো খুব ভালো, এবং আমি আমেরিকাতেও যেও দেখেছি এবং অন্যতে তিউনিশিয়া থেকে যারা স্টুডেন্ট গুলা যারা যায় ইউরোপে বা অন্যতে, দে আর রিয়েলি গুড। মানে তিউনিশিয়ার কিন্তু মানে পড়াশোনার দিক দিয়ে বেশ ভালো ছিল। কিন্তু সুতরাং এই দেশটার মানে সাকসেস, এবং সবচেয়ে বড় কথা এননাহাদা যে পার্টিটা মানে ইসলামিক পার্টির মধ্যে সবচেয়ে যদি বলেন যে পরিশীলিত পার্টি, যারা সবচেয়ে বেশি মানে মানে বর্তমান সমাজের সাথে অ্যাডজাস্ট করতে চায় এমন একটা পার্টি, ইসলামিক ভ্যালুর সাথে রেখে, এরকম পার্টি বলতে গেলে আমার মনে হয় এননাহাদা সবচেয়ে টপে থাকবে। এবং তার নেতা যে রশিদ ঘানুশি, তিনিও একজন খুব মানে সবার পর্যন্ত একজন খুব বিদগ্ধ মানুষ, একজন মানে মানুষ যে যিনি আসলে সিরিয়াসলি চাইতেন যে ইসলামিক ভ্যালুকে আধুনিক পলিটিক্সের সাথে কিভাবে করা যায়। কিন্তু এই সবগুলোই শেষ পর্যন্ত এত কিছুর পরবর্তী তিউনিশিয়া পারল না। এটা প্রার্থনা, এটা আমি যেহেতু পলিটিক্যাল ইকোনমির ইয়েতে, আমি পলিটিক্যাল ইকোনমি থেকে একটা বলি যে এটা একটা সিম্পল ব্যাপার। তিউনিশিয়ার ভাগ্যটা খুব খারাপ। তিউনিশিয়া অ্যাকচুয়ালি পারফেক্ট, যেটা আমরা বলি যে মিডল ইনকাম ট্র্যাপ, যে একটা কান্ট্রি মাঝে মাঝে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তাদের ইনকামটা এমন যে তারা কিন্তু বাংলাদেশের মতো এই যেরকম যে মানে লো ওয়েজের যে লেবার, এটা দিয়েও তারা এক্সপোর্ট করতে পারে না। আবার তারা আবার হাই এন্ড যেটা টাস্ক ওই পর্যায়ে যাওয়ার সক্ষমতা নাই। সুতরাং এই পর্যায়ে কিন্তু অনেক কান্ট্রি স্টাক হয়ে যায়, তখন তাদের এই পর্যায়ে থেকে উত্তরণ খুবই টাফ হয়ে যায়। ঠিক আছে, মানে কারণ তারা লো লেবারও মানে লো স্কিল মানে লো ওয়েজ লেবারও তাদের সক্ষম না, আবার হাই ওয়েজ লেবারের মতো তাদের ক্যাপাবিলিটিও নাই। এবং তিউনিশিয়ার তো আমরা জানি তাদের তেল নাই, তাদের মানে এটা একটা আরো একটা বড় দুর্ভাগ্য তাদের। এবং তারা মোটামুটি ট্যুরিজমের উপর চলে এবং অন্যান্য আরো কিছু প্রসেসিং এ। সুতরাং তাদের পক্ষে যে মেইন প্রবলেমটা ছিল, তারা যেই সরকারি আসুক না কেন, যে বিপ্লবের পরে বা ইয়ের পরে তাদের মানুষের যে এক্সপেকটেশন ছিল, এটা মিট করাটা খুবই টাফ ছিল। মানে এবং ওয়ার্ল্ড ইকোনমি সবকিছু মিলিয়ে তিউনিশিয়া সেটা করতে পারেনি। সুতরাং মানুষের যে অসন্তোষটা যে এত, কারণ আমরা দেখেছি যে গণতন্ত্র কিন্তু ইকোনমিক খারাপ কন্ডিশনে এই সকল ভঙ্গুর দেশগুলোতে, নাজুক দেশগুলোতে ইকোনমি হলো কি একটা বড় নিয়ামক। ইকোনমি খারাপ থাকলে কিন্তু গণতন্ত্র কখনো প্রথিত হয় না। সুতরাং মানে এত কিছুর পরে ঝামেলা, যেহেতু তারা সামলাইতে পারতেছিল না মানুষের অসন্তোষকে, শেষ পর্যন্ত আরেকটা স্বৈরশাসক এসে বসলো, এসে বসে সব কঠোর হাতে সব দমন করছে আর কি। তিউনিসিয়ার কেসটা এরকম যে আমি তো তিউনিসিয়াকে অনেকটা ভাগ্য খারাপ কান্ট্রি হিসেবে ধরি, যে কারণ এদের সম্ভাবনা সবচেয়ে ভালো ছিল। মিশরের কেসটা একটু আমি অন্যরকম দেখি, যে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে মানে অন্যান্য অনেকে অ্যানালিসিস দেখাইছে যে মুসলিম ব্রাদারহুড তো খুব প্রচন্ড রিপ্রেশনের মধ্যে ছিল। মানে আয়মান জাহরি তো শুরু করে সবাই তো জেলের মধ্যে, মানে বলতে গেলে জেলটাই ছিল তাদের বাসস্থল, মানে তাদের মেইন জায়গা আরো আগে থেকে। হ্যাঁ, অনেক আগে থেকে, সেই 70 মানে নাসারের আমল থেকে। কিন্তু এই রিপ্রেশন দেখা গেছে, যখন রিপ্রেশন খুব হাই ছিল, এর মধ্যে মুসলিম ব্রাদারহুড অনেক চেঞ্জ হয়েছিল। তারা মানে রিপ্রেশনের আন্ডারে থেকে কেমন করে অ্যাডজাস্ট করা যাবে, তারা মডার্নাইজ করা, এদের মধ্যে তারা আসলে পলিসি চেঞ্জ করা, শুধু মডার্নিটির সাথে কেমন করে অ্যাডজাস্ট করা যাবে, এটা একটা পাজল ছিল। যে রিপ্রেশনের সবাই মনে করে সবাই রিপ্রেশনের ফলে মানুষজন র্যাডিক্যাল হয়, কিন্তু অ্যাকচুয়ালি আন্ডার রিপ্রেশন তারা কিন্তু মডার্নাইজড হচ্ছিল, কারণ দে ওয়ার থিংকিং যে হাউ ক্যান উই অ্যাডজাস্ট। আমরা কিন্তু এই একই জিনিসটা কিন্তু জামাত ইসলামের মধ্যেও দেখেছি। কিন্তু এটা কিন্তু তারা কিন্তু আওয়ামী লীগের যে গত মানে আমরা এটা বুঝতেছি গত 10-15 বছরে যে আওয়ামী লীগের যে প্রচন্ড রিপ্রেশন ছিল জামাতের উপরে, এর মধ্যে জামাত কিন্তু নিজেকে মডার্নাইজ করার অনেক চেষ্টা করেছে, মানে তার বিভিন্ন ভাবে ইয়ে করার জন্য এটাকে করেছে। সুতরাং কিন্তু তারপরে দেখা গেল যখনই ব্রাদারহুড যখন ক্ষমতায় আসলো, হ্যাঁ, তখন আপনি যেটা বললেন দে ওয়ার অ্যাকচুয়ালি এত কিছুর পরও দে ওয়ার নট প্রিপেয়ার্ড ফর গভর্নেন্স। তারা যে ইকোনমিক সমস্যাগুলা, যে আমরা তো জানি যে মিশর প্রচন্ড রকম একটা
স্টেট শাসিত, ওখানে প্রাইভেট সেক্টর খুবই সংকুচিত, মানে আর্মি স্টেট ওন সেক্টর প্লাস অন্যান্য জিনিসগুলো এত বেশি যে এটার মধ্যে ইকোনমিক ডাইনামিজম মিশরে খুবই কম। মানে বাংলাদেশের মতো কিছুটা তার রেমিটেন্স থাকতো, আয়ের একটা বড় উৎস, কিন্তু তাদের দেশের ভিতরে জব ক্রিয়েশনে মিশরের অবস্থা খুবই খারাপ। মানে এবং বলা যায় এবং ওভার স্টাফ, মানে এখানে একটা কাজের জন্য 10 জন লোককে নিয়ে বসে থাকে এবং তারা কেউই কাজ করে না। আপনারা যারা মিশরে গেছেন তারা আরো বেশি ভালো জানবেন আর কি। এই সমস্যাগুলো সমাধান করা বিভিন্ন জিনিস, এটা ব্রাদারহুডের পক্ষে তারা সম্ভব ছিল না। এবং একটা জিনিস দেখা যায় যে ইসলামিক পার্টিকুলার যখনই পাওয়ারের দিকে আসে বা এটা কমন আসে, তখন তারা কিন্তু এই সব গভর্নেন্স এগুলা বাদ দিয়ে সেই কালচারাল ইস্যুগুলা, তাদের যে এই রিলিজিয়াস ইস্যুগুলা, যেগুলা ফর ইজিয়ার টু কনভিন্স দেয়ার ভোটার, তাদের বেসকে ইয়ে করার জন্য, বেসদেরকে উদ্দীপিত করার জন্য যে সকল ইস্যুগুলো দরকার, এগুলোর দিকে তারা বেশি মনোযোগ দিয়েছিল। এবং এই জিনিসটাই ব্যাকল্যাশ করে, মানে এই মিশরের যারা, ওরা সেকুলার বলবো না, ওখানে সেকুলার তেমন নাই, কিন্তু যারা মোটামুটি এলিট মধ্যবিত্ত, যারা মানে এরকম চায় নাই যে তাদের এই সকল ফ্রিডমের উপরে বাধা আসুক, সুতরাং এই রিলিজিয়াস আইডেন্টিটি, কালচারাল ইস্যুগুলোকে তারা বেশি করতে গিয়েছিল এই কারণে। এবং তাদের মানে ব্যাকল্যাশটা, তাদের ঘৃণাটা বা তাদের ইয়েটা খুব বেশি হয়েছিল। এবং সুতরাং মানে বিশেষ করে মানে যারা এই যে তাহরিরের পরের তো আসলো তাবা ম্যাসাকার, যেটা কথা বললেন, যে যেখানে বলা হয় যে এক রাতে নাকি 600 থেকে 700 লোককে ম্যাসাকার করা হয়েছিল, আর্মির ব্রুটালি ম্যাসাকার যেটা করেছিল আর কি। তো ওই মানে অনেকেই বলেছেন যে বাইরে বিশ্লেষক, মিশরের গবেষক, যে মিশরের সেকুলার এলিট ওয়েলকাম দিস, মানে they were happy that the army is taking over and they are teaching them a lesson, মানে একটু করার জন্য, মানে এই তাদের থ্রেটটা, তাদের লাইফের উপর যে মানে লাইফ এবং কালচারের উপর যে থ্রেটটা, এটাকে অপসারণ করা হচ্ছে ব্লাডিলি। এই জিনিসটা একটা বড় ব্যাপার যে মানে আমরাও ভাই আপনাকে এই জায়গায় একটা খোঁচা আমার দিতেই হবে, কারণ খুব জরুরি এই বিষয়টা। যে আমার কাছে মনে হয় বাংলাদেশের চলমান ঘটনার মধ্যে সবচেয়ে বড় ফিচার হচ্ছে যে এখানে আপনার রাস্তায় আমরা আন্দোলন করছি, যেই পারছে। ওদিন তো ম্যাট্রিক পরীক্ষায় যারা ফেল করেছে তারাও আন্দোলন নেমেছে। তো এবং ঠিক অন্যদিকে আমরা দেখছি পুলিশ অ্যাক্টিভ না, এবং আমরা দেখছি যে আর্মিকে নামানোর ফলে আর্মি যা জানে সেটাই করছে, সুতরাং সেটাও আসলে কোনো সমাধান করতে পারছে না। তো ইজিপ্টের এক্সপিরিয়েন্স থেকে যদি আমি মানে নিতে চাই যে ঘটনাটা কি ঘটবে, তাহলে তো আসলে ক্ষমতায় আসার, এমনিতে নির্বাচনের আগে তো কি হয় আল্লাহ মালুম, হ্যাঁ, রাস্তা কোথায় গিয়ে যায়, কিন্তু নির্বাচনের পরেও আসলে বাংলাদেশের জন্য এই যে রাস্তায় আন্দোলন থেমে যাওয়ার সম্ভাবনা আমি দেখি। তো সেইখানে আসলে আমরা তো একটা ভয়ানক বিপদের দিকে যাচ্ছি। ইজিপ্টের উদাহরণ যদি আমরা নেই, যে রাস্তায় আন্দোলন চলতে থাকবে, কারণ বাংলাদেশ তো 17-18 কোটি মানুষের দেশ উইথ হাই আনএমপ্লয়মেন্ট। সো সুতরাং এখানে রাস্তায় মানুষ আসবেই। তো সেটার বিপদ আপনি যদি এই ইতিহাসের আলোকে একটু আপনি যদি বলেন যে আপনি কি ভাবছেন যে এটা কি হতে যাচ্ছে, যেই ক্ষমতায় আসে, বিএনপি বা ইসলামী দল, যে কেউ। হ্যাঁ, এটা তো অবশ্যই যে আমরা তো সেই 5ই আগস্টের পর থেকে আমরা অনেকেই বলছিলাম যে এখন আসলে বাংলাদেশের একটা বড় ফেয়ার যে একটা স্ট্রং গভর্নমেন্ট না, বরং একটা উইক গভর্নমেন্ট এবং মানে স্ট্রং স্ট্রিট আর কি। মানে রাস্তা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে উইথ রেসপেক্ট টু গভর্নমেন্ট আর কি। আমরা তো দেখছি যে রাস্তায় নেমে অনেক কিছু দাবি দাওয়া আদায় করে নিচ্ছে খুব সহজেই, যে গভর্নমেন্ট যেটা কোনো কিছু না করেই সব মেনে নিচ্ছে। তো এই জিনিসটা হ্যাঁ কন্টিনিউ মানে করবে এটা। এবং কিন্তু আমি এটার ফলে ওরকম ইজিপ্টের মতো ম্যাসাকার হবে কিনা এটা আমি ঠিক জানি না, কারণ এটা আসলে স্পেকুলেশনের ব্যাপার, যে এই কারণ আমরা একটা জিনিসই কিন্তু যে এই যে যদি ফ্র্যাঙ্কলি বলি যে সেই হেফাজতে সেই শাপলার সময়টা, ওই সময়টা ওই রিয়াকশনটা হয়েছিল কারণ মানুষ তখন মানে অনেকে হয়তো ঢাকার, আমি জানি না, আমি বাইরে ছিলাম এবং এই করি না, হয়তো ঢাকার মিডল ক্লাস সত্যি ভয় পেয়েছিল, কারণ ওটা ছিল একটা আনপ্রেসিডেন্টেড যে এত বেশি মানে ইসলামিস্ট লোকজন বা এই ধরনের লোকজন ঢাকায় ঢুকছে, তারা কি করবে না করবে, হয়তো এরকম একটা ভয় পেয়েছিল। কিন্তু এখন তো আমরা মোটামুটি কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেছি, তাই না? মানে আমরা তো 5ই আগস্টের পর থেকে তো যে এত হয়েছে, সুতরাং এখন রাস্তায় মানুষ নামলে যে মানুষজন খুব ভয় পেয়ে যাবে এটা হয়তো না। সুতরাং আমরা ম্যাসাকারকে ওয়েলকাম
ওইরকম করবে কিনা এই এলিটরা, এটা আমি ঠিক বলতে পারি না, স্পেকুলেশনের ব্যাপার। তবে যদি এরকম চলতেই থাকে তবে একসময় মানুষের বলবে যে না, এইভাবে দেশ চলতেছে না, মানে উই নিড স্ট্রং গভর্নমেন্ট, মানে একটা শক্তিশালী, এবং সেই শক্তিশালী তো আমরা বুঝতেই পারছি সেটা কেবলমাত্র সামরিক বাহিনীর পক্ষেই সরবরাহ করা সম্ভব, কারণ মানুষকে ইয়ে করা সম্ভব, যেটা মানুষ নিজে থেকেই বলবে। ওইরকম হয়তো ব্লাডি ম্যাসাকার হবে না, তবে একটা সাইলেন্ট টেক ওভার উইথ অ্যাপ্রুভাল অফ পিপল, এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি আর কি, এটা আমার মনে হয় আর কি। রফিক ভাই, বলতে পারি হাসিব ভাই, আমি কে? আমরা তো এখানে তিনজনই মডারেটর। আপনার টেক কি? না, আমি আপনাদের দুজনের কথা শুনতে শুনতে কম্পিটেন্সের কথাটা চিন্তা করতেছিলাম, এবং জামাতের, আমাদের লার্জেস্ট ইসলামিস্ট পার্টি জামাত, এবং জামাতের স্লোগান যে সৎলোকের শাসন, দুটা পার্ট, একটা আল্লাহর আইন, একটা সৎলোকের শাসন। আল্লাহর আইন এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি, সৎলোকের শাসনটা নিয়ে শুরু করি আর কম্পিটেন্সটা নিয়ে আর কি। তো হাসিব ভাই, আপনি যেটা মুসলিম ব্রাদারহুডের কথা বললেন, যেরকম যে দে হ্যাড মেনি কম্পিটেন্ট পিপল, হ্যাঁ, জামাত সম্পর্কেও কিন্তু একটা কথা আছে যে যারা গুপ্ত জামাত, এখন মানে আমি জানতে পারছি যে এরকম যে পিপল হু ওয়্যার জামাত অ্যালাইন্ড, জামাত ইনক্লাইন্ড, অথবা জামাতের সাথে অ্যাফিলিয়েটেড, কিন্তু আমরা কেউ জানতাম না, কিন্তু এখন জানতে পারছি যে তারা একটা মোটামুটি কমন কনভেনশনাল উইজডম ঢাকাতে আর কি, যে এখন যারা দেশে ক্ষমতায় আছেন, এখন যারা ব্যুরোক্রেসিতে সিনিয়র পজিশনে আছে পোস্ট হাসিনা ইয়ে থেকে আর কি, ব্যুরোক্রেসিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বা ডিফারেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনগুলিতে বা স্টেট ওন্ড এন্টারপ্রাইজ, সরকারি ব্যাংকে এটিতে আর কি, এদের মধ্যে নাকি অনেকে জামাত লিঙ্কড বা জামাতের প্রপোজড বা জামাতের রেকমেন্ডেড এন্ড সো অন। হ্যাঁ, এখন দিস ইজ এখানে কোনো এম্পিরিক্যাল এভিডেন্স, মানে আমাদের তিনজনের হাতে কোনো এম্পিরিক্যাল ডাটা নাই যেটা দেখে আমরা বলতে পারবো যে 112 জন সেক্রেটারির মধ্যে 67 জন জামাতের। ডোন্ট গেট মি রং, কিন্তু দিস ইজ এ কমন কনভেনশনাল উইজডম ইন ঢাকা, যে অনেকেই তারা জামাতের রেকমেন্ডেশনে আছে বা তারা জামাত সাপোর্টেড বা ডিরেক্টলি জামাত অ্যাফিলিয়েটেড বা হোয়াটএভার, এবং এদের মধ্যে অনেকেই কম্পারেটিভলি বাংলাদেশের কনটেক্সটে সৎ, ইন দ্য সেন্স যে তারা আওয়ামী লীগের আমলের মতো ডিরেক্টলি ফিনান্সিয়ালি করাপ্ট না বা ইয়ে আর কি। সো আমরা যদি এটা ওই কনভেনশনাল উইজডমটা চিন্তা করি, এবং এটা যদি আমরা ইজিপ্টের তিউনিসিয়াতে যে ঘটনা ঘটছে তার সাথে মিলাই, আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ইন আ সেন্স দে আর কম্পিটেন্ট টু ডু 9 to 5 জবস। হ্যাঁ, যে তারা ঘুষ খাবে না, তারা বা ম্যাসিভ স্কেলে ঘুষ খাবে না, তারা হয়তো আপনার কাছে কিছুটা টাকা নিবে, কিন্তু সেই টাকাটা নিয়ে সেই টাকাটা আরেকজনকে দিবে, কারণ কাজটা করায় নেওয়ার জন্য, মানে গ্রিজ মানি, টু গেট থিংস মুভিং, সেই জন্য সে নিবে। সে আপনার কাছে ঘুষ খেয়ে আপনার টাকাটা মেরে দিয়ে আপনাকে আবার ঘোরাবে না, মানে সেরকম 2 নাম্বারই সে করবে না। সো সেই সেন্সে বাংলাদেশের কনটেক্সটে বা একটা ডেভেলপিং কান্ট্রি কনটেক্সটে তারা সৎ, তারা কম্পিটেন্ট ইন দ্য সেন্স যে দে নো যে এরকম যে 9 to 5 এই কাজটারই এটা কি, সরকারি অফিসের বিধিমালা কি কি, সেটা মেনে নিয়ে কি করতে হবে সেটা সে করবে। হ্যাঁ, কিন্তু এবং সেটা হয়তো আমরা ইজিপ্টে এবং তিউনিসিয়াতেও হয়তো দেখেছি যে ওই ধরনের ওই দেশগুলোর এক্সপিরিয়েন্সে যেটা আর কি। কিন্তু হোয়াট উই ডিডন্ট সি ইন দোজ কান্ট্রিজ, যেটা শফিক যে কথা বললো আর কি, যে এই দেশগুলিতে যেসব ইকোনমিক রিফর্মের দরকার ছিল, হ্যাঁ, সেগুলি করার জন্য যে ডাইনামিক কম্পিটেন্সের তো দুইটা পার্ট, একটা পার্ট হইতেছে যেরকম যে আমি আমার কাজটা করব 9 to 5, আমি বেতন নিব, কাজ করব, চলে যাব, বাট দেয়ার ইজ অলসো অ্যানাদার পার্ট হুইচ ইজ দ্য ডাইনামিক ইয়ে আর কি, যেরকম যে ওকে, যে দেশে আমার এখন দরকার, যে জিনিসটা দরকার সেটা বিজনেস অ্যাজ ইউজুয়াল দিয়ে হবে না। যেমন মনে করেন যে আমাদের পুলিশ রিফর্ম দরকার, সো পুলিশ রিফর্ম, আসলে এখন পুলিশ রিফর্ম তো একটা বিশাল ব্যাপার, যে পুলিশে আমরা যে এক্সিস্টিং পুলিশ ফোর্স, যেটা মানে হাসিনার আমাদের আগেও যে পুলিশ ফোর্স ছিল কলোনিয়াল আমল থেকে যেটা আসছিল, এটাও তো খুব একটা ফাংশনিং কিছু ছিল না দেখেই বিএনপি চিন্তা করছে যেরকম যে আমাদের কি করা দরকার, দে এন্ডেড আপ উইথ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। Obviously that was a very bad idea that led to crossfire and boom and all of those things, but এটা তো হাসিনা আসার আগেই এই ঘটনা ঘটে গেছে। তারপরে হাসিনা পুলিশকে পলিটিসাইজ করছে, টার্ন ইট ইনটু আ ম্যাসিভ মনস্টার। এখন হাসিনা যাওয়ার পরে তো সেই পুলিশও ভেঙে চলে গেছে, এখন তাহলে একটা নতুন পুলিশ ফোর্স করতে হবে, আমরা কি করবো? এটা তো একটা
সিম্পলি বলা যে এরকম যে একটা সৎ কম্পিটেন্ট পুলিশ কমিশনার দিলেই ঠিক হয়ে যাবে, ইটস নট সো ইজি। কিন্তু আমরা কিন্তু জানিও না যে এরকম যে জামাতের পুলিশ রিফর্ম নিয়ে কি আইডিয়া, আমরা বিএনপির পুলিশ রিফর্ম নিয়ে কি আইডিয়া সেটাও জানি না। হ্যাঁ, কিন্তু আমরা আজকে বিএনপি নিয়ে কথা বলছি না, আমরা ইসলামিস্টদের নিয়ে কথা বলছি। হ্যাঁ, সো যেহেতু তারা ক্ষমতায়ও আসে নাই কোনোদিন, সেটাও আমরা জানি না যে কি করতে পারে। বিএনপি হয়তো আমরা বলতে পারি যে এরকম যে ঠিক আছে, তারা যেহেতু গতবার এটা করছিল, এখন হয়তো আবার ওইটা করবে, সেটা করলে যে খুব একটা ভালো কিছু হবে না সেটা নিয়ে আমরা কথা বলতে পারি যে এরকম। কিন্তু আমরা কিন্তু মানে একটা রেফারেন্স পয়েন্ট আছে। জামাত নিয়ে আমাদের কোনো রেফারেন্স, বা বাংলাদেশের ইসলামিস্টদের নিয়ে আমাদের কোনো রেফারেন্স পয়েন্ট নাই, বিকজ তারা কোথাওই ক্ষমতায় ছিল না। সরকার মানে মানে ইয়েতে আর কি, মানে রাজধানীতে ঢাকায় সেন্ট্রাল গভর্নমেন্টে তো ছিলই না। আমরা এটাও বলতে পারি না যে তারা যখন রংপুরের মেয়র হয়েছিল কি করছিল, বিকজ সেটাও তারা হয়নি। আমরা অন্য দেশে যেটা দেখতেছি যে সেখানে ওই কম্পিটেন্স বলতে যেটা আমরা এই রিফর্মিস্ট কম্পিটেন্স যেভাবে আমরা চিন্তা করি, ট্রানজিশনাল দেশগুলি চালানোর জন্য যেটা দরকার, সেই কম্পিটেন্স তাদের ছিল না, একদমই ছিল না, এবং সেটা আসলে খুবই ভয়ের ব্যাপার। আমি একটা মানে খুব বড় একটা জিনিস, তাও একটু যেহেতু আপনি তুলছেন, একটা খোঁচা মারতে চাই। সেটা হচ্ছে জামাতের তো কম্পিটেন্সের ইস্যু আমরা যেটা বুঝলাম, ঠিক আছে, 9 to 5, কিন্তু ওই আমাদের ঢাকার ভাষায় হ্যাডো মতো লাগে, হ্যাডম দিয়ে ওটা করতে, ওটা আরেকটা কম্পিটেন্স। কিন্তু আরেকটা দিক কিন্তু আছে, সেটা হচ্ছে যে যখন আমরা একটা ইসলামিক পার্টির কথা বলি, ওনাদের তো একটা ম্যান্ডেট হচ্ছে তারা ইডিওলজিক্যাল একটা জায়গা থেকে জিনিসটাকে সলভ করতে চান। এই জায়গাটায় আমার কাছে আমি একটা জিনিস মনে করে দিচ্ছি আমাদের যারা শুনছেন তাদেরকে, সেটা হচ্ছে যে যখন ইডিওলজির প্রশ্ন আসে, সেটা আসলে অসম্ভব মানে বড় একটা টাইম পিরিয়ড নিয়ে ইডিওলজিক্যাল আলাপটা হয়। একদল মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা হচ্ছে সেটাই উদাহরণ, মদিনার সনদ, তার আলোকে আমরা করে ফেলবো। আরেক দল মনে করতে পারে না, ইসলামিক যে রুল ছিল খলিফায়ে রাশিদুন বা এইসব, সেটার আলোকে সালাফুস সালেহিন যারা সাহাবীদের, ওইখান থেকে আমরা করে ফেলবো। এরকম অনেক আইডিয়া প্রচলিত, এবং আই এম শিওর যে জামাত ইসলামের ভিতরে এরকম অনেকেই আছেন যারা এভাবে চিন্তা করেন। যেমন আমরা ওই ইজিপ্টে দেখেছি যে ওল্ড গার্ড ভার্সেস নিউ গার্ড, এটা কিন্তু একটা বিরাট বিভাজন ছিল। ক্ষমতায় যাওয়ার পরে ওল্ড গার্ডের কথা শুনতেও হয়েছিল ওদেরকে অনেক কিছু। সো এটা আমি একটু বলতে চাই, জাস্ট একটা উদাহরণ দিয়ে, যে যখন আমরা ইসলামিক আইডিওলজির কথা বলি, তখন আসলে এখন একটা মডার্ন স্টেটের ক্ষেত্রে এটার ইমপ্লিকেশনটা কি হয়, সেটা হচ্ছে যে ধরেন সরকার পরিবর্তন। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তারপর হযরত আলী না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনাবাসীদের কাছে যান, কারণ মদিনাবাসীরা একজন মদিনাবাসীকে সিলেক্ট করার চেষ্টা করছিল। তারপরে অনেক ঘন্টা ধরে আলাপ আলোচনা, অনেক কিছুর পরে একসময় হযরত উমরের ইন্টারভেনশনে হযরত আবু বকর খলিফা নির্বাচিত হন। সো তার মানে কি হচ্ছে, এখানে একটা পাবলিক ডিসকাশন, একটা বিরাট ডায়ালগের মাধ্যমে উনি হচ্ছে। কিন্তু পরবর্তী খলিফা যখন হচ্ছেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন হচ্ছেন, উনি কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রেকমেন্ডেশনে হচ্ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু উনিও আলোচনা করেছিলেন, কিন্তু ওটাও একটা ফিক্স বডির সাথে। থার্ড যখন হযরত ওমর থেকে আমরা যখন হযরত উসমানের পাই, তখন কিন্তু একটা শুরা কমিটি টাইপ একটা বডি কিন্তু হয়ে গেছিল। তালহা, জুবায়ের, হযরত আলী এরা বডির ভিতর ছিল। তো তারা নির্বাচন করে, তার মানে এখন একটা বডি চলে আসছে, যে যেই বডি থেকে হচ্ছে। এবং তারপর হযরত আলী যখন ক্ষমতা নিচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরপর, তখন কিন্তু একটা পাবলিক ডিমান্ডে উনি নিচ্ছেন। পাবলিক ওনাকে বলছেন যে না, আপনি ক্ষমতায় নেন। হ্যাঁ, কারণ তখন যে পরিস্থিতি বিরাজ করছিল। তারপরে তো যখন উমাইয়াদরা আসলো, মুয়াবিয়ার পর থেকে তো এটা রাজতন্ত্রই চালু হলো, আব্বাসীয়দের ক্ষেত্রেও রাজতন্ত্রই চললো। তো তাইলে আসলে আমরা যখন চিন্তা করব যে না, আমরা একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চাই, তখন এই যে রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন কি হবে, সেটা আসলে কোনটা নিব, এটা কিন্তু খুব বিশাল প্রশ্ন।
যে শরিয়া আমাদেরকে এই সমাধান দেয় না। শরিয়া পার্সোনাল মানুষের সাথে তার মালিকের যে সম্পর্ক সেটা নিয়ে আলাপ করে, রাষ্ট্র কিভাবে চলবে, একটা ইকোনমি কিভাবে চলবে, একটা হেলথ কেয়ার কিভাবে চলবে, আমাদের এডুকেশনে কি করবো, আমরা IMF এর লোন নিব কি নিব না, আমি আসলে এই ইকোনমি কিভাবে চালাবো। এটা আসলে আমাকে শরিয়া, অনেকেই মনে করতে পারেন ইসলাম সম্পূর্ণ জীবন বিধান, কিন্তু আসলে ওইখান থেকে আমরা পাবো না। যদি পাইও তাহলে আমি যেটা পাবো পাশের লোক সেটা পাবে না। সুতরাং এইখানে কম্পিটেন্সের ব্যাপার আছে, কিন্তু তারপরে হচ্ছে এই যে ডিসকোর্স, যে আমি আসলে সিদ্ধান্ত যখন নিব রাষ্ট্র কিভাবে চালাবো, তখন যদি ওই একটা অ্যাঙ্গেল থাকে তাইলে সেখানে আসলে কোনো একটা সিঙ্গুলার মতামত আমরা পাওয়ার সম্ভাবনা কম। আমরা জানি যে আমাদের 4টা মাযহাব, 4টা মাযহাবের ভিতরে রাষ্ট্র বিষয়ক আলাপ এই মাযহাবগুলির যারা ইমাম তারা কি আসলে করেছিলেন এবং করতে পারেন নাই। এটা একটা বড় কারণ হচ্ছে মাযহাবগুলির যিনি প্রধান ছিলেন, আমাদের ইমাম হানিফা, ইমাম হাম্বলি, রাষ্ট্র কিন্তু ওনাদেরকে মেরে ফেললো না, ওনারা জেলের ভিতরে মারা যায়। তো ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানো এই মাযহাবের যারা ইমাম ছিলেন তারা যতই চাইতেন না কেন ওনারা আসলে দাঁড়াতে পারতেন না, কারণ তাইলে তাদের মৃত্যু অবধারিত ছিল। তো সেই জায়গায় আমাদের যারা আমাদের ফেক বা আমাদের যে শরিয়া বেস যে সিস্টেম, সেটা আসলে এই পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে এটা ইভলভ করছে এবং সেটা আসলে মানে এই 2025 সনে এসে সেটা আসলে কি হবে, হ্যাঁ, এই 1400 বছরের ইতিহাসে কোন জায়গা থেকে একটা উদাহরণ নেওয়া হবে, সেটা একটা অস্বচ্ছতা, একটা কি বলবো, পরিষ্কার সিদ্ধান্ত নেওয়ার চাইতে একটা বাধা বা একটা রিস্ক ওদের সমাজ বা এটাও হতে পারে। কারণ এখন যারা নির্বাচন করবেন তখন এত দূর যাওয়ার প্রয়োজন হবে না। আমরা একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চাই, এটাই আসলে ওনাদেরকে নির্বাচনে সুবিধা দিবে, সেটাই ওনারা বলবেন। কিন্তু যখন যাবেন ক্ষমতায় তখন এখানে অনেকগুলি স্টেক হোল্ডার ওনাদের উপর অনেক ধরনের চাপ দিবেন এবং এই চাপের সমাধান করার মতো যে পরিমাণ মানে ইন্দোনেশিয়ার উদাহরণ মনে পড়ে, যে পরিমাণ মডারেট ইসলামের চর্চা ইন্দোনেশিয়াতে আছে বা ছিল, আমাদের দেশে সেরকম মডারেট ইসলাম সেই পরিমাণ কি বলবো নলেজের সংশ্লেষণের মাধ্যমে একটা ইসলামকে দেখার যে চেষ্টা, যে কালচার, সেটা আমার মনে হয় না আমাদের বাংলাদেশে কোনো ইয়ের ভিতরে আমরা দেখি। সেজন্য আসলে এটা আমাদের জন্য একটা রিস্ক হতে পারে বলে আমার মনে হচ্ছে, ভয় হচ্ছে। এটা জাস্ট আমি খুবই ইয়ে কথা হাসিব ভাই। আমি একটু জাস্ট একটা কথা বলি, তারপরে শফিকের কাছে যাই। হ্যাঁ, তো হাসিব ভাই, মনে করেন যে এরকম যে আসলে জামাত বা অন্য ইসলামিক আন্দোলন বা অন্য যারা ইসলামপন্থী দল, আমি ধরে নিই যে তারা নির্বাচনে জিতলো, শুধু জিতলো না, 2/3 মেজরিটি বা তার থেকে বেশি কালেকটিভলি তারা পেল। হ্যাঁ, এবং তারা কালেকটিভলি বললো যে ঠিক আছে, আমরা যেহেতু পপুলার ম্যান্ডেট আছে, আমরা এখন পুরো শরিয়া ভিত্তিক বা ইসলামিক রিপাবলিক যদি নাও হই, আমরা শুরু করলাম যে এরকম যে আমরা আমাদের মানে ইসলাম উড বি দ্য বেসিস অফ অল আওয়ার লজ বা এরকম কিছু একটা শুরু করবো আমরা। এন্ড ওকে, ঠিক আছে, যদি পপুলার ম্যান্ডেট থাকে, as believers in democracy we have to accept something, মানে we have to respect that popular mandate, ঠিক আছে। হ্যাঁ, এখন প্রথম জিনিসটা যেটা হবে সেটা হইতেছে যে এরকম যে আমি যদি শরিয়া ভিত্তিক যে কোনো কিছু করতে চাই, প্রথম কোশ্চেনটা হবে এরকম যে হু ইজ কাউন্টেড এজ মুসলিম এন্ড হু ইজ নট কাউন্টেড এজ মুসলিম। কারণ তো বলা আছে যে এরকম যে মানে the very principle is যে এরকম যে you cannot impose faith upon anybody else. আমাকে যদি মুসলমান হইতে হয়, আমাকে মানে I have to accept Islam as, you know, ইসলাম মানে তো সাবমিশন। আমি নিজের থেকে যদি সাবমিট না করি তাহলে তো আর হলো না। হ্যাঁ, আমি আপনাকে জোর করে বললাম যে এরকম যে তুই বেটা মুসলিম হ, তাহলে তো সেটা তো হলো না। মানে ইউ হ্যাভ টু সাবমিট টু আল্লাহ থ্রু ইউর উইল। হ্যাঁ, সো যে হবে না, যে মুসলমান না, তার জন্য আলাদা আইন, মানে শরিয়া পুরো জিনিসটা ফান্ডামেন্টালি তো জিনিসের মানে ইউ হ্যাভ টু, মানে একদম ফান্ডামেন্টাল
ইস্যু সেখানে এরকম যে ওকে দিস আর মুসলিমস এবং তাদের জন্য দে হ্যাভ অ্যাকসেপ্টেড টু বি মুসলিম, submitted to Islam, and they will go through this set of laws. These other people have not submitted, but they are also subject of this country, অথবা they are also resident of this country, তাদের জন্য this other law, মানে ফান্ডামেন্টাল প্রেমিসটা এরকম। সো প্রথম প্রশ্নটাই হবে এরকম যে কে মুসলমান না। এখন আমাদের ইতিহাসেই, মানে আমাদের পাকিস্তান আমাদের ইতিহাসেই এটা নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হচ্ছে যে আপনার 1950s-এ লাহোরে একটা দাঙ্গা হয় আহমদিয়াদের এগেনস্টে। সো আহমদিয়ারা হচ্ছে আপনার দে আর এ সেক্ট, পাঞ্জাব বেসড একটা সেক্ট, এখন গ্লোবালি ছড়িয়ে গেছে। ওই সেক্টের যে ফাউন্ডিং নেতা ছিলেন তার নাম ছিল আহমদ, ব্রিটিশ আমলে পাঞ্জাবের কাদিয়ান নামে একটা জায়গায়, and he claimed to be a prophet. And আমরা সুন্নি মুসলমানদের কাছে সেই জিনিসটা is not acceptable because Sunni Muslims believe that Prophet Muhammad sallallahu alaihi wasallam, Rasulullah is the last prophet. এখন আমি যদি ক্লেম করি যে আমি প্রফেট, তাইলে পরে তো আমি মুসলমান, মানে so this is the for the majority of Sunni Orthodox Muslims, যে তোমরা ক্লেম করতেছো যে তোমাদের নেতা প্রফেট, তুমি তো মুসলমান না। বাট ও ক্লেম করতেছে যে এরকম যে আমি মুসলমান এবং আমি প্রফেট, বা আহমদ সাহেব যিনি হি ওয়াজ আ প্রফেট, সেটা। এখন এই নিয়ে হলো দাঙ্গা। আই এম নট গেটিং ইনটু থিওলজি, আমি যেটা বলছি হিস্টোরিক্যাল ঘটনা যেটা আর কি, যে এটা পাকিস্তান আমলে দাঙ্গা হলো। জামাত ইসলামী বাই দ্য ওয়ে ওয়াজ ওয়ান অফ দ্য প্রপোনেন্টস অফ অ্যান্টি আহমদিয়া আর কি, যে তাদের ডিমান্ড ছিল যে এরকম যে না, এরা সবাই নন মুসলিম এবং এদেরকে ডিক্লেয়ার করতে হবে, গভর্নমেন্টকে ডিক্লেয়ার করতে হবে যে দে আর নন মুসলিম। This was their demand. Things got out of hand, violence holo, রাস্তায় হলো। So it got so out of hand that this was the first time in subcontinent's history that martial law had to be imposed. হ্যাঁ, যে 1958-এ তো আইয়ুব খান পুরো পাকিস্তানে মার্শাল ল দিয়ে দেশ, মানে সামরিক শাসন দিয়ে কনস্টিটিউশন বাতিল করে ক্ষমতা দখল করলো। হ্যাঁ, কিন্তু দ্যাট ওয়াজ এটা বিফোর দ্যাট, দিস ওয়াজ ইন লাহোর লোকাল লেভেলে martial law was imposed. যে আর্মিকে ডেকে নেই, যেরকম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ লস্ট all control of over the city. হ্যাঁ, যে মানে ওই 144 ধারা দিয়ে কারফিউ দিয়ে হইতেছে না, আর্মি নামে মার্শাল ল হ্যাড টু বি ইম্পোজড করে মারপিট থামালো, দাঙ্গা থামালো। তারপরে যেটা হলো সেটা হলো যেরকম যে পাকিস্তান গভর্নমেন্ট বললো যেরকম যে ঠিক আছে, তোমাদের দাবি আমরা এটা চিন্তা করি, মানে উই টেক দিস ইনটু অ্যাকাউন্ট, বা উই রেসপেক্ট যে এরকম একটা ইয়ে হইতেছে, আমরা একটা জুডিশিয়াল কমিশন করবো। হ্যাঁ, সো জাস্টিস মুনির নামে এক ভদ্রলোক ছিল, তাকে বলা হলো যে এরকম যে তুমি একটা জুডিশিয়াল কমিশন, তুমি সব মানে তোমরা এই কমিশন গিয়ে সব ওলেমাদের সাথে কথা বলো, বলে ডিসাইড করো যে মানে আহমদিয়ারা কি মুসলমান না, তোমরা যে মানে দিস ইয়েটা আর কি। হ্যাঁ, নাও ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, দিস ইজ হাউ এ সেকুলার স্টেট ওয়ার্কস। যে একটা ঘটনা ঘটছে, মারপিট হয়েছে, আমি প্রথম কাজ হলো যে এরকম যে ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা, আমি করলাম। তারপরে সেকেন্ড কথা হলো যে এরকম যে সিটিজেনদের যে গ্রিভেন্স ছিল, হ্যাঁ, সেটা আমি শুনতে চাই। তো শুনতে চাইলে পরে আমি কি করবো, আমি একটা এক্সপার্ট, একটা জুডিশিয়াল একটা কমিশন করবো। হ্যাঁ, যে হাসিফ ভাই আপনি একটা মানে ইউ আর এ জাজ, আপনাকে দিয়ে একটা কমিশন করলাম, আপনি এখন গিয়ে এক্সপার্টদের সাথে কথা বলেন, স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন, শুনে টুনে গিয়ে আপনি আমাকে কমিশন জানাও যে এরকম যে গভর্নমেন্টকে কি করা উচিত। কমিশন উইল গিভ সাম রেকমেন্ডেশন, তখন গভর্নমেন্ট সেটা এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফ দ্য গভর্নমেন্ট সেটা ইয়ে করবে। সো দিস ইজ হাউ পাকিস্তান তো তখন সেই সময় আর্লি 50s-এ ওয়াজ এ সেকুলার কান্ট্রি, মানে মডার্ন ইয়ে আর কি, আপনার মডার্ন ওয়েস্টার্নাইজড একটা স্টেট যেভাবে ফাংশন করার কথা সেভাবেই করলো তারা আর কি। ঘটনাটা লাগলো যখন এই জাস্টিস মুনির কমিশন, এনারা যখন গিয়ে আপনার সব আলেম ওলেমাদের সাথে কথা বলা শুরু করলো, what they found is যেরকম যে there is no common definition of who is Muslim. Basically every ulema that they spoke to had a different definition. মানে একদম ফান্ডামেন্টাল বেসিসে যে আপনি মানে আহমেদিয়াদের কথা পড়ে গেলাম একদম প্রথমেই, যেরকম যে মানে again they approached it from a western perspective, যে আমি যদি আমাকে কমিশন করা হয়েছে, টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে যে প্রবলেম XYZ, এই পেন্সিলের সমাধান করো, আমি প্রথমে চিন্তা করবো যে এরকম যে পেন্সিলটা কি, আমি প্রবলেমটা ডিফাইন করি,
হ্যাঁ, এখানে প্রবলেম হইতেছে যে এরকম যে একটা গ্রুপ অফ পিপল যারা মুসলিম কি মুসলিম না, তার মানে হইতেছে আমাকে প্রথমে ডিফাইন করতে হবে যে মুসলিম কে, মানে মুসলমানের ডেফিনিশন কি। এটা হচ্ছে আমার মানে মডার্ন ফ্রেমওয়ার্কে চিন্তা করার প্রথম পার্ট। এন্ড এইখানেই এই কমিশন ফেল, যে এরকম যে কারণ তার আগে যখন এক্সপার্টের কাছে জিজ্ঞেস করলো, ইচ এক্সপার্ট হ্যাড এ ডিফারেন্ট ওপিনিয়ন। হ্যাঁ, তো এইটা কিন্তু মানে এই যেহেতু এটা পাকিস্তানের ইতিহাস মানে আমাদেরও ইতিহাস, বিকজ এই ঘটনার মানে আমাদের তখন আমরা পাকিস্তানের অংশ ছিলাম। হ্যাঁ, এবং তো এই প্রশ্ন কিন্তু এখনো আসবে যে এরকম যে, এবং এই আহমদিয়াদের নিয়ে এই ইস্যুটা কিন্তু বাংলাদেশেও সময় সময় এসছে যে কিন্তু আপনি তো আরো বেসিক স্ট্রাকচারাল জায়গায় বলতেছেন যে যখন স্পেসিফাই করতে চাই তখন কি দেখা যায় যে এখানে আসলে সমস্যা হচ্ছে যে কেউ এগ্রি করছে না, কেউ এগ্রি করছে না। শরিয়া বলতে কি বুঝি, কি বুঝি অনেকে তো মনে করতে পারে যে কোথাও কোথাও একটা শরিয়া বলে একটা কিছু লেখা আছে, বাট এটা আসলে 1400 বছর আগে এক এক জায়গায় এক এক ভাবে ইন্টারপ্রেট হয়েছে। ইভেন আমাদের মাযহাব টু মাযহাব ইন্টারপ্রিটেশন আছে। এবং এই মাযহাবটা হচ্ছে আবার সুন্নি মাযহাব, সুন্নির বাইরেও তো মুসলমান আছে, মানে আমরা তো সেদিকে যাচ্ছি না আর কি। হ্যাঁ, আমি সময় দিতে 46 মিনিটস। হ্যাঁ, হাসিফ ভাই বলেন। না, তাহলে আমরা আসলে যদি এটা শেষের দিকে নিতে চাই, হ্যাঁ, যে সামনে বাংলাদেশ এই প্রশ্ন করি, মানে আজকের জন্য আর কি আমরা ইনশাআল্লাহ আবার আলোচনা করব। হ্যাঁ, নিশ্চয়ই। তো সামনে আসলে এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী শেষ কথা, শেষ অ্যানালিসিস কি করে, এবং না আমার মনে হয় মানে হোয়াট উইল বি দ্য সাজেশন টু দ্য মানে প্রেজেন্ট কনটেক্সটে, এইটা নিয়ে মনে হয় একটা কমেন্ট। সাজেশন টু কে, মানে কাকে? পলিটিক্যাল পার্টিস, দ্য পলিটিক্যাল পার্টিস। শফিক বলো। সাজেশন না, আমি তো আসলে আপনাদের পয়েন্টগুলো নিয়ে চিন্তা করছিলাম। এখন এটা মানে সাজেশনের মতো তো চিন্তা করিনি আর কি। না, তবে মানে আমি ওটা নিয়ে আমি একটু বলি আর কি। মানে আপনাদের খুব ইন্টারেস্টিং টক ছিল। মানে আসল কথা হলো যে মানে এই জিনিসটা ম্যারেজ করা যায়, আমরা যে আসলে যে আমরা সবাই মডার্ন স্টেট সিস্টেমে আছি, এবং এই স্টেট সিস্টেম তো মেইনলি একটা ইউরোপিয়ান কনস্ট্রাক্ট, তাই না? এবং মানে ইউরোপে এটা আস্তে ধীরে মানে কয়েকশো বছর ধরে গড়ে উঠেছে। যদিও এটা ক্রিশ্চিয়ানিটি প্রভাবিত ছিল, কিন্তু ক্রিশ্চিয়ানিটি তো ইসলামের মতো এরকম মানে ধর্ম না। ওখানে তো ক্লার্জি ছিল বা ছিল, কিন্তু মানে রাজার দায়িত্ব এক্স্যাক্টলি কিভাবে হবে না হবে এগুলো নিয়ে তো বাইবেল টাইবেলে তেমন কথা লেখা নাই। ওল্ড টেস্টামেন্টে কিছু আছে, কিন্তু নিউ টেস্টামেন্টে তেমন অত এরকম কিছু নাই আর কি। কিন্তু সুতরাং এগুলো বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহের পরেই এবং নানা রকম ইভলিউশনের ফলে এই যে ব্যুরোক্রেসি বলি, পুলিশ সিস্টেম বলি, বা ইকোনমিক ম্যানেজমেন্ট বা এডুকেশন সিস্টেম, ন্যাশনাল এডুকেশন সিস্টেম, এই সবকিছুই যে ইউরোপে গড়ে উঠছে, যেটা পরবর্তীতে কলোনিয়ালিজমের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এটা কিন্তু ইউরোপে গড়ে উঠছে একটা মানে ইভলিউশন, যুদ্ধ বিগ্রহ এবং অন্যান্য এক দেশ আরেক দেশকে প্রতিযোগিতা করে কপি করে এভাবে গড়ে উঠছে। এই সিস্টেমটা যখন মানে আমরা এই রিলিজিয়াস থেকে ম্যারি করতে চাই, এটা কিন্তু ঠিক করে না। কারণ যেটা বলতেছি যে আমরা যে এই স্টেট ওন্ড এন্টারপ্রাইজ, এদের রিফর্মের ক্ষেত্রে ইসলাম কি বলে? না, তেমন কিছু বলার কিছু নেই। পুলিশ রিফর্মের ক্ষেত্রে কি বলবে? হ্যাঁ, যেটা বলেন যে হ্যাঁ, কিছু যদি বলাও থাকে যে না, এটা বাদ দিয়ে সৎ পুলিশ নিয়োগ দিতে হবে, হিজবা নিয়োগ দিতে হবে, এই করতে হবে ওই করতে হবে, কিন্তু এগুলো নিয়ে কিন্তু অনেক মত আছে, একজন আরেকজনকে বলে। মানে সুতরাং দের ইজ নো ক্লিয়ার সলিউশন। সুতরাং আপনি আসলে এদের কাছ থেকে এটা দুটো জিনিস হয়, যদি তাদেরকে একটা স্পাইরাল মানে এক্সট্রিমিজমে যায়, একজন বলে যে না তুমি উল্টাপাল্টা বলছো, আমি আরো এক্সট্রিমে যাবো, করতে করতে যায় সেটা আফগানিস্তানের মতো পরিণতি, যেখানে মানে একদম পুরোপুরি ওভাবে যায়। আর নাহলে যদি তাদের একটা দেশে যদি তেল বা অন্যান্য অনেক সম্পদ থাকে, তাহলে একটা জগা খিচুড়ি করে একটা মানে ক্লার্জিদেরকে শক্তিশালী করে একটা করে। কিন্তু এই জিনিসগুলো আসলে এক্সাক্ট সমাধান নাই। সুতরাং আপনারা যে প্রবলেমটা যেটা বললেন যে সৎ লোক আছে, কম্পিটেন্ট লোক আছে, কিন্তু ব্রডার যে মানে সলিউশন স্পেসটা যে নিয়ে চিন্তা করা, যে পুলিশ রিফর্ম নিয়ে আমরা কি করব, ইকোনমিক রিফর্ম নিয়ে কি করব, এটার কোনো ক্লিয়ার কাট অ্যান্সার তাদের কাছে নাই। যেমন সাইফুর রহমানকে ধরেন যে হ্যাঁ, উনি তো ইকোনমিক রিফর্মের জন্য বাংলাদেশের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট একজন ইকোনমিস্ট ধরা হয়। তো উনি, আমি শিওর যে উনি অত্যন্ত ধার্মিক লোক ছিলেন, অত্যন্ত এবং লোক ছিলেন, যে ইসলামিক মনোভাবপূর্ণ লোক ছিলেন। কিন্তু উনি যখন এই বাংলাদেশের প্রবলেমকে অ্যাপ্রোচ করতে গেছেন, তখন কিন্তু উনি ওইভাবে কিছুই চিন্তা করেননি। এটাকে জাস্ট এই একটা মডার্ন স্টেটের মধ্যে, বাংলাদেশের মধ্যে একটা ডেভেলপিং কান্ট্রির রেভিনিউ এর কি সমস্যা, ব্যয়ের কি সমস্যা, এভাবে করে থেকে উনিভাবে ওই সমস্যার মধ্যে সমাধান খুঁজতে গিয়েছেন। এখন ইসলামিক পার্টিগুলো কি এভাবে সেকুলারলি চিন্তা করতে পারবে?
এটা নিয়ে আমাদের টাফ, কারণ এইভাবে যে সেকুলারলি তারা চিন্তা করে রিফর্ম গুলাকে নিয়ে, তখনই তো আরেকজন বলবে যে না তুমি তো নাস্তিক কাফির হয়ে গেছো, মানে এই জিনিসের মধ্যে তুমি ইসলামের বাইরে সমাধান খুঁজতেছো কেন, তুমি তো মানে ভুল পথে চলতেছো। সুতরাং দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম, যে তাদের কম্পিটেন্স থাকতে পারে, তাদের ক্যারেক্টার ভালো থাকতে পারে, বাট এই আধুনিক মডার্ন রাষ্ট্রকে চালানোর মতো তাদের ভিশন আছে কিনা, দ্যাটস হাইলি ডাউটফুল। এবং এটাই আমার কাছে মেইন প্রবলেম মনে হয়। হাসিফ ভাই, আপনার শেষ কথা কি? আপনার কি মনে হয়? এখন আমি তো ধরেন বিশ্বাসী মানুষ, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আমরা সবকিছু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, তো ওইখানে 2 বার রহম শব্দটা আছে, হ্যাঁ। তো আমার কাছে ইসলাম হচ্ছে যে সবকিছুকে ভাই রহম দিয়ে দেখতে হবে ভাই, হ্যাঁ। সুতরাং রহম দিয়ে যদি দেখা যায়, মানব দরদ থেকে যদি দেখা যায়, মানব প্রয়োজন, মানুষের যে বাংলাদেশের মধ্যে একটা দুঃখী মানুষ, তাকে দুঃখ কিভাবে কমাতে হবে, সেই জায়গা থেকে দেখা যায় ইসলাম তো একটা ভয়ঙ্কর শক্তিমান মানে বাহন হবে, হ্যাঁ। আমি মানে সেকুলার ফেয়ারনেস, পলিটিক্যাল কারেক্টনেস এর উল্টা দিকে রহম দিয়ে যদি দেখি, মাইট ইভেন yield a better result। এবং একই পয়েন্ট অফ ভিউতে যদি আমি আমাদের যারা ধরেন এনসিপি, বিএনপি, ওনারা যে রাজনীতি করতে যাচ্ছেন, ওনারাও আসলে যদি ইভেন রাষ্ট্রের দায়িত্ব নিয়ে চিন্তা করেন, তাহলে ওনারা দেখবেন যে খুব পরিষ্কার ভাবেই যে রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের নিরাপদে রাখা। তো সেই দিক থেকেও নিরাপদে রাখতে হলে এবং মানুষের অবস্থা পরিবর্তন করতে হবে কিসে, সেদিক থেকে আসলে কোনো মানে সমস্যা দেখি না। মানে মনে হয় যে দায়িত্বটা সহজ সরল ভাবে যদি নেয়, যেই দায়িত্ব নেয়, তাহলে আসলে বাংলাদেশের জন্য ভালো ভবিষ্যৎই অপেক্ষা করার কথা। কিন্তু যদি ক্ষুদ্র স্বার্থ, কিন্তু যদি ইডিওলজিক্যাল নির্বুদ্ধিতা সেইভাবে দেখি, তখন বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর ভয়ানক ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু যেদিকেই যাই না কেন, যেটা আমাদের রাজনীতিবিদদের মাথায় রাখতে হবে যে আগামী ইলেকশন তো শেষ কথা না বটেই, ইলেকশনের পরে ক্ষমতা ধরে রাখা ভয়ানক কঠিন হবে। তারা যারাই দায়িত্বে আসেন তাদের মনে হবে যে একটু অস্ত্রটা বের করি, মানে সকাল বিকাল কিছু মানুষ হত্যা করি, এবং এই পরিস্থিতি হবে কারণ তারা কন্ট্রোল করতে পারবেন না। কারণ চ্যালেঞ্জটা অনেক অনেক বেশি, 91, 96, 99 এগুলি কিছুই না। সামনে যেটা হতে যাচ্ছে চ্যালেঞ্জ উইল বি মাচ হায়ার, পিপলের এক্সপেকটেশনস অনেক হাই, এবং সব রাষ্ট্রের সব অঙ্গ মোটামুটি এখন ফ্রিলি অপারেট করছে। সুতরাং তারা নির্বাচনের আগেই নির্বাচনের পরে কি হবে সেটা চিন্তা করবেন। চিন্তা করার ফলে ওনারা বুঝতে পারবেন যে সবাই মিলে আসলে দেশের সমস্যার সমাধান করতে হবে। সেজন্য নির্বাচনের আগের থেকেই সেটা চর্চা করবেন, যাতে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন পাই, নির্বাচনটা যাতে সবাই একসেপ্ট করে নেয়, এবং পরবর্তীতে বিরোধী দল সরকারি দল মিলে ইসলামপন্থী, ইসলাম মানে সেকুলার পন্থী যাই বলি না কেন, সবাই মিলে যাতে আমাদের দেশটাকে বিপদ মুক্ত, শঙ্কামুক্ত রাখতে পারি, সেদিকে কাজ করবেন, সেটাই চাওয়া। এবং সেটা যাতে আমাদের রাজনীতিবিদদেরকে আমরা খুব পরিষ্কারভাবে বলি, সেটা হচ্ছে আমাদের জনমানুষ থেকে আমার চাওয়া। এই ধন্যবাদ হাসিফ ভাই, ধন্যবাদ শফিক। আমরা এই টপিক নিয়ে, বিষয় নিয়ে, যে ইসলামপন্থী রাজনীতি বাংলাদেশে অন্যান্য দেশের এবং বাংলাদেশের ইতিহাসের আলোকে, এবং ইসলামপন্থী রাজনীতি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন, গণতন্ত্রের উত্তরায়ণের পথে এবং ভবিষ্যতে নির্বাচনোত্তর রাজনীতিতে কি হতে পারে, এই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আরো কথা বলবো, আরো আলোচনা করব। দর্শক শ্রোতা আপনারা যারা শুনলেন, আপনার মনে হয় অলসো একটা জিনিস নোটিস করে থেকেছেন যে আমরা ইসলামপন্থী রাজনীতি বাংলাদেশে আছে এই বাস্তবতা মেনে নিয়েই আলোচনা করছি। আমরা যেটা আমাদের দেশের মানে হিস্ট্রি ওয়ার্ডস অ্যান্ড কালচার ওয়ার্ডস, সেটা রিপিট করতে ইন্টারেস্টেড না। আমরা অ্যাকচুয়ালি জেনুইনলি আমরা ইন্টারেস্টেড যে ইসলামপন্থী রাজনীতির বাস্তবতা কি সেটা বুঝতে,
তাদের চ্যালেঞ্জেস কি হতে পারে, রিস্ক কি হতে পারে, এবং সেটা নিয়ে আমরা কি করতে পারি সেসব নিয়ে। সো এই বিষয় নিয়ে আপনাদের যা মতামত আছে কমেন্টস বা জানান আমাদেরকে। আলোচনায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ হাসিব ভাই, শফিক। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম, থ্যাংক ইউ শফিক ভাই, জ্যোতি ভাই। রেকর্ডিং বন্ধ করি দেন।